আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আমার আজকের ব্লগে। সকাল 9টা থেকে ব্লগটি শুরু করছি। এই যে কাপ থেকে চকটা নিয়েছি, আমার পুরনো একটা চকবোর্ড আছে, সেটাতে ভাবলাম কিছু একটা লিখি। তো চকবোর্ডটা নিয়ে আমি একটু লিখতে বসে গিয়েছি। নাস্তা বানানো শেষ, সবাইকে ডাকছি খাওয়ার জন্য, কেউ আসছে না, তো কি করব। তো ভাবলাম যে এই বোর্ডটা অনেক দিন থেকে এমনিই পড়ে আছে, একটু লিখে নিই। তো কিছু কোটেশন লিখে নিচ্ছি, তো সেটা বসে বসে অফ ক্যামেরায় লিখে নিই। তো লিখে নেওয়া শেষ। তো এখানে একটা ভুল হয়েছে, সেটা কি ভুল সেটা ভিডিওর মাঝখানে আমি বলে দিব। আপনারা এখন ধরে নেন কি ভুলটা হয়েছে আমার, যেটা আমার হয়তো জানা ছিল না। আমার হাজব্যান্ড ভুল ধরে দিয়েছে, তো সেটা সংশোধনও করেছি, কিন্তু এখন না। একটা মুন করে নিচ্ছি আর কি, সান না। তো মনে হচ্ছে আনকমপ্লিট, তো এই জন্য ভাবলাম যে একটু ভিতরে একটু ইয়ে দিয়ে দিই, একটু হাসির চিহ্ন বা মুখের চিহ্ন দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। তো এখানে যা যা লিখেছি সবই হ্যাপিনেস, ভালো লাগার মতো কথাগুলি। তো আমার কাছে ভালো লেগেছে তাই লিখে নিলাম। এখন জায়গা মতো রেখে দিই, আগে ছকটা রেখে দিই, তারপরে বোর্ডটা রেখে দিব। এই জায়গাটা হচ্ছে আমার ডিপ ফ্রিজের উপরে, আপাতত এইভাবে আছে আর কি। কিছু আম এনেছিল, তো সেগুলি এই ঝুড়িতে রেখেছিলাম, আর চকবোর্ডটা রেখেছি। আর ম্যাট দিয়েছি, ম্যাট এটা পার্মানেন্ট না, অন্য ম্যাট, আমি ওভেনের উপরের ম্যাট এখানে রেখেছি আপাতত আর কি। তো ডিপ ফ্রিজের উপরেই আমি একটা সেলফ দিয়েছি, মানে চিকন একটা কাঠ 6 ইঞ্চি চড়া আর কি, যাতে করে ভিতরের যে জায়গাটা সেটাও যেন কাজে লেগে যায়, কারণ ঢাকনা খোলার পরে ওই জায়গাটা একদমই ফাঁকা থাকে। তো এই জন্য আমি এই আমার আচারের বয়মগুলি রাখার সুবিধার্থে এই জায়গাটাকে কাজে লাগিয়ে নিয়েছি। কেমন লেগেছে এই বুদ্ধিটা কমেন্ট করে জানাবেন। যারা এরকম নতুন বাসা করছেন, ছোট ছোট জায়গাগুলি আপনারা সবাই এরকম করে ইউটিলাইজ করে নেবেন, তাহলে অনেক কাজে আসে। তো এখানে আর যদিও আমি আচারের বয়মগুলি রেখেছি, এখন এই আচারের বয়মগুলি রাখার মতো জায়গা ছিল না সেই জন্য, কিন্তু পরবর্তীতে মশলা তারপরে বিভিন্ন ধরনের বয়মগুলি রাখা যাবে, যে কোনো প্রয়োজনীয় জিনিস রাখা যাবে, এটা আর কি। তো এর ভিতরে নাস্তা খেয়ে নিচ্ছি আমরা। অলরেডি আমি খেয়ে নিয়েছি, তো উনি এখন খাচ্ছে। আর ভাবলাম যে খেতে খেতে একটু আমটা কুটে নিই। তো আমাদের দুজনের জন্য নরম দেখে আম নিয়েছি, যেগুলি একটু হলুদ কালারের সেগুলি শক্ত, কিন্তু যেগুলি সবুজ কালারের চামড়া সেগুলি বরং ফেঁকে গেছে। এই মুহূর্তে একটি কমেন্ট পড়ি, সেটি হচ্ছে সিনথিয়া তাবাসুম আইডি থেকে এই বোনটি লিখেছেন, আমি আপনার রান্না দেখে অনেক রান্না করেছি। আপনার রান্নার পদ্ধতি বেশ সহজ এবং সিমসাম এবং তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আপনি বেশ গুছিয়ে কাজ করেন, শুক্রিয়া। আসলে শুক্রিয়া আপনাকেও এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আসলে আপনারা যে আমার রান্না আমার কাজ ফলো করেন, আপনাদের কমেন্টের মাধ্যমে আমি যখন বুঝতে পারি আমার অনেক ভালো লাগে। এটাই আমার সার্থকতা, যে আপনারা একটা জিনিস হলেও আমার কাছ থেকে শিখেছেন। তো সেটার বিনিময়ে তো নিশ্চয়ই দোয়া আসতেছে অন্তরে, সেই দোয়াটা যেন আল্লাহ পাক আমার জন্য কবুল করেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এইটাই আমি চাই। আর এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন, এটাই আপনাদের কাছ থেকে আমার আশা। তো যাই হোক, আমগুলি কুটে নিয়েছি। রূপালি আমার খুব প্রিয়, খুব পছন্দের একটি আম। তো রূপালি খেতেও ভালো লাগে, আর আঁশ নাই, এর জন্যই। তো আমি একটু খেয়ে নিচ্ছি, আর বিচিগুলি তো সবসময় আমাকে খেতে হয়, ওদের আব্বুও খায় না, ওরা বাচ্চারা তো খায় না, মুনতাসির মাঝে মধ্যে খায়। তো এই তো গরু গোশত গরম করে নিয়েছিলাম, উনি একটু একটু গরু গোশতও খাচ্ছে। তো এই ভিডিওগুলি আসলে অনেক আগের, তো এখন ধারাবাহিকভাবে যেভাবে আসতেছে আসলে ওইভাবে শেয়ার করছি আর কি। তো আমরা একটু নাস্তা খেয়ে বলতেছি আমার হাজব্যান্ডকে একটু ছাদে যাই, আজকে রোদ কম আছে, একটু আলো ছায়া মানে এরকম বৃষ্টির ভাব আছে আর কি। তো এই জন্য বললাম যে চলেন একটু ছাদে যাই, একটু চাটা খেয়ে। তো সেটার প্রস্তুতি নিচ্ছি, তো তার আগে একটু চাটা খেয়ে নেওয়া আর কি। তো সকালে 1 কাপ দুধ চা খাই, কারণ বিকেলে মাঝে মধ্যে হয়, উনি যখন থাকে বা একটু বেশি খেতে মন চায় সেরকম সময়টাই খাওয়া হয় আর কি। তো দুধ চিনিটা আমি একটা কাপে নিয়ে নিয়েছি, আর ওই মগে একবারে দুজনের জন্য করে নিব। আমরা মানে কোয়ান্টিটিতে অনেক কম চা খাই, মানে
ইয়েতে আর কি, অল্প একটু নিলেই হয়ে যায়। তো দুজনের জন্য 1 কাপে ভালো করে করে তো ভাগ করে নিই। এই যে এতটুকু চাকে আমরা দুজনে খেয়ে নেব আর কি। তো একদম ভালো করে আমি ফিটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সুন্দর ফেনা উঠে যাচ্ছে। তো এই ফেনা ফেনা চা খেতেও আমার অনেক ভালো লাগে। আপনারা কারা কারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখছেন আমি জানি না, তবে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে একটি লাইক দিয়ে দিবেন। আমার এই ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয়, অনেক ব্যস্ততার মাঝে ভিডিওগুলি এডিট করে আপনাদের কাছে পৌঁছানো পর্যন্ত অনেক পরিশ্রম, অনেক সময় আমার দিতে হয়। তো সেটার বিনিময়ে একটা লাইক আমি আশা করতেই পারি। একটি লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন এসেছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তবে অল নোটিফিকেশনটা চাপ দিতে ভুলবেন না, তাহলে আপনাদের কাছে আমার যে ভিডিওগুলি যায় প্রতিদিন সেটার নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি চলে যাবে। তো এই যে ভুল এতক্ষণে আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, ভুলটা হচ্ছে এখানে আমরা মুসলিমেরা গড লিখব না, আমরা লিখব আল্লাহ। তো এটা আসলে আমার ভাবছি যে গড তো গড আল্লাহ সবই এক, তো সেই হিসাবে আমি লিখে নিয়েছি। এটা আমার ভুল ছিল, আমি মানে আমার বেশি একটা জানা ছিল না এটা আর কি। তো আমার হাজব্যান্ড বলল যে এটা তুমি সংশোধন করো, এখানে আল্লাহ লেখো। তো এর জন্যই আমি আল্লাহ লিখছি। তো এটাই আমার ভুল ছিল এই আর কি। তো যাই হোক, এই যে গতকালকে সকালে আমি এগুলিকে পানিতে ভিজাই রাখছিলাম, এখন এগুলো শিকড় চলে আসছে, মানে পাতা চলে আসছে এখন এগুলোর। আর এগুলো 1 সপ্তাহ আগে লাগিয়ে গেছি, এখন সুন্দরভাবে এগুলো হয়ে গেছে, এক তরকারি হবে। বাড়ির ছাদে ছাদ বাগানের মালিক গাছ লাগিয়েছেন। রুমিজ ফ্যাশনেবল হাউজের ওনার, তিনি আবার খুব গাছের পাগল, গাছগাছালি লাগাতে খুবই পছন্দ করেন। বাড়ির ছাদে ছাদ বাগান করেছেন, প্রতিদিন সেখানে উঠে উঠে এগুলোকে পরিচর্যা করেন। এই যে কুমড়া গাছ, খুব সুন্দরভাবে গাছটা উঠছে। এই পুঁই শাকের গাছ এটা লাগিয়েছেন, এটা একটা কুমড়া গাছ বড় হচ্ছে। এটা হলো তিত করলা গাছ বড় হচ্ছে। এটা সুন্দর ফুলের গাছ, এটা কি বড়ই গাছ। এর জন্য আবার শাকও লাগানো হয়েছে, তাই না? এই যে মিষ্টি আলুর গাছ, এই মিষ্টি আলুর গাছের পাতা আবার শাক হিসাবে রান্না করেও খাওয়া যায়, সেগুলোও লাগিয়েছেন। মাঝে মধ্যে আমাদের শাক তরকারির কাজ হয়ে যায়। এটা হলো ভেন্ডি গাছ বা ঢেঁড়স কেউ কেউ বলে থাকেন। এই যে কলমি গাছ লাগিয়েছেন, এটা হচ্ছে কি বাজার থেকে যখন কলমি শাক আনি, শাকগুলো খেয়ে ডাঁটাগুলোকে আবার এখানে উনি রোপণ করেছেন, যেখান থেকে এখন আবার শাক হচ্ছে। এই যে এই ডাঁটাগুলোকে এইভাবে করে রোপণ করার জন্য আবার এই পানিতে রাখছেন, এগুলা থেকেও শাক উৎপাদন হয় এবং সেই শাক আমরা বাসায় খেতে পারি, যেটা তরুতাজা এবং একান্তই ন্যাচারাল, প্রাকৃতিক। হ্যাঁ, ডালিমের সারা হয়েছে দেখি। তো বড় বড় যে শাকগুলি ছিল সেগুলি উঠিয়ে নিয়ে এসেছি। এখন ঘরে এসে একটা কাজ করছি, রান্না একটু পরেই করব। সেটা হচ্ছে আমার এই ড্রয়ারটার ভিতরে অনেক মানে ময়লা হয়েছে, একটু তেলও পড়েছে এই যে। তো সেজন্য ঈদের পরপর তো ভাবলাম যে এটা একটু করে নিই, অনেক ময়লা হয়েছে যেহেতু। আর সবগুলোকে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিই ভিতরের জিনিসগুলো, এই জন্য আমি একটু গরম পানি বসিয়ে দিয়েছি আর সবগুলো বের করে এভাবে রেখেছি। আর একটা বল নিয়েছি,
এটার ভিতরে এখন দিয়ে দিব একে একে ভিনেগার, তারপরে হচ্ছে মানে খাওয়ার যে সোডা ওইটা নিয়েছি, সোডা আর হচ্ছে লিকুইড সোপ। তো একটু একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, নিজের মতো করে আর কি। এই যে সোডাটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হবে আর কি। এগুলো দিলে একটু যে একটু জং টাইপের, তারপর ময়লা, বেশি দিনের অনেক ময়লা থাকে সেইগুলি বের হয়ে আসে, আবার জীবাণুমুক্ত হলো এই আর কি। তো একটু ভিনেগারও দিয়ে দিয়েছি। আর কিছু আমি সকালে লেবুর রস খেয়েছিলাম, তো সেটা চামড়াটা ভাবলাম যে এখানে দিয়ে দিই, একটু ময়লা কেটে যাবে, এর জন্য একটু রসও ছিল এই আর কি। তো এখন সবগুলোকে একসাথে এখানে ভিজিয়ে নিচ্ছি। তো একদম টাটকা গরম দিয়ে দিব তার উপরে, মানে নিচে একটু ঠান্ডা পানি রেখেছি। তো পানিটা একটু ভালো করে গরম হতে হতে এগুলো একটু দিয়ে দিই। টুকটাক যেগুলি আমি নিত্য ব্যবহার করি সেই জিনিসগুলি আর কি। তো একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলে একটু জীবাণুমুক্ত হয়, আর একটু তেল চিটচিটা হয়ে যায় অনেক সময় ভিতরে থাকতে থাকতে। তো এগুলি যেগুলো হয়তো বেশি একটা ইউজ হয় না সেই ধরনের জিনিসগুলি আর কি। তো আজকে একটু আর এমনিতেও অর্গানাইজ করব, যেগুলি যেখানে রাখা দরকার সেখানে রাখবো। এই ড্রয়ারের নিচে বেশি জিনিস ঢুকে গেছে, মানে ওই যে এক এক দিক থেকে এক এক জিনিস আসি ওই ড্রয়ারে ঢুকছে। তো ভাবলাম যে এগুলিকে একটু জায়গা মতো আবার রেখে দিই, কিছুদিন পর পর আসলে একটু গুছিয়ে নিতে হয়, এর জন্যই আর কি। তো এই তো গরম পানি দিয়ে এভাবে আমি আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এই কাজগুলি আসলে কিছুদিন পর পর না করলে হয় না, মানে রেখে দিলাম, সেটা অনেক দিন পর্যন্ত থাকলে কিন্তু একদম বেশি নোংরা হয়ে যায়, তখন অনেক কষ্ট হয় এই কাজগুলি করতে। তো অনেকটাই ডোলে ঘষে আমি সবগুলোকে একটু ধুয়ে নিচ্ছি, যেটা একটু জং জং মনে হচ্ছে। তো সেই জিনিসগুলো একটু আবার স্টিলের ব্রাশের সাহায্যে একটু ব্রাশ করে নিচ্ছি। তো সবগুলোকে এরকম করে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়ে তারপরে একবারে পানি, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব, এর জন্য এই বড় ঝুড়িটাতেই ধুয়ে নিচ্ছি আর কি। তো শেষ হয়েছে আমার এই ডলা ভাজা, এখন একটু ধুয়ে নিই, তারপরে একটা বড় তৈলা বিছিয়ে তো একসাথে এগুলিকে মেলে দিব আর কি। তো এখানে আমি ডাবল তয়লা দিচ্ছি, যেহেতু জিনিস বেশি, এর জন্য একটু ভালো করে মেলে দিব, তাড়াতাড়ি শুকিয়ে গেলে আবার এই জিনিসগুলি রাখতে হবে। তো আজকে রান্না বেশি কিছু করছি না, গরু গোশত রান্না আছে, সকালের ভাজি আছে, আর একটু শাক ভেজে নিব। রান্না করব না, যেগুলি আমি শাক এনেছি এগুলি ভেজেই নিব। তো আর ভাজাটা আমি দুপুরের রান্না এবং দুপুরের খাবারটা স্কিপ করে যাচ্ছি। বিকেলে একটু পাকোড়া বানিয়েছি, সেটা দেখাবো ইনশাল্লাহ। তো এই তো এগুলো মেলে দিয়েছি, শুকিয়ে যাক। আর এর ভিতরে আমি এই ডয়ারটা মুছে নিই। ওই যে পানিগুলি রেখেছি মানে এই জিনিসগুলি ধোয়ার, ওই পানি দিয়ে আমি এটা মুছে নিব, তাহলে একটু মানে জীবাণুমুক্ত হবে আর তাড়াতাড়ি উঠে যাবে, গরম পানি যেহেতু আছে এর জন্য। তো ভালো করে ঢোলে কষে আমি এটা মুছে নিচ্ছি। মুছে জিনিসগুলিও এখন রেখে দিব। তো আলহামদুলিল্লাহ কাজটা কমপ্লিট করেছি। এই যে জিনিসগুলি বেশি একটা লাগে না সেগুলি পিছনে রেখেছি, আর যে জিনিসগুলি নিত্য লাগে সেগুলি এখন সামনে রেখেছি। আর ছোট যে চামচগুলো নিত্য লাগে সেগুলি যে একটা আমি ইন্ডিয়া থেকে স্পুন হোল্ডার এনেছি সেটা উপরেই রেখেছি, সেজন্য এই জায়গাটা একটু এখন খালি হয়েছে আর কি। তো এই সিম্পল রাখলেই ভালো, তাহলে রাখতে তারপরে নিতে সুবিধা হয়। ছুরিগুলি এক জায়গায়, তারপরে তরকারি চামচগুলো এক জায়গায়, আর নিচের এটাও আমি অর্গানাইজ করে নিয়েছি। এখানেও কিছু বাড়তি জিনিস ছিল, সেগুলি উপরে ক্যাবিনেটে রেখে দিয়েছি। আর এখানে আমার র্যাপিং পেপার, তারপরে যে জিনিসগুলো ওভেন পেপার, যেটা ওই যে এটা আমি রিসেন্টলি কিনেছি, একদম কাগজের আর কি। তো এই রোলগুলি এখানে রেখেছি। এগুলি বেশি একটা যে লাগে তা না, প্রতিদিন তো আর লাগে না এগুলি, এই জন্য নিচের ডয়ারটাতে রেখেছি, মানে একই ডয়ারের নিচের চেম্বারটাতে রেখেছি এটা। আর এখানে কিছু হ্যান্ড গ্লাভস আছে, এটাও এইভাবে রেখেছি একটা ট্রের ভিতরে, যে জিনিসগুলি ছোট ছোট এগুলি ওইভাবে অর্গানাইজ করে নিয়েছি। আর উপরের চেম্বারটাতে তো আমার প্রতিদিনই লাগে, ওইটা এইভাবে থাকলো এই আর কি। তো কেমন লেগেছে আমার আজকের এই ছোট্ট কাজটা কমেন্ট করে জানাবেন।
তো এখন হচ্ছে আমি গোসল টোসল করে দুপুরেই বলা যায় একটু এই যে অনেকগুলো ফুল ফুটে আছে, এর ভিতরে একটু বৃষ্টিও হয়েছে, তো ভাবলাম এগুলো একটু ঘরে নিয়ে, অনেক প্রতিদিনই ফুটে এই 9টার ফুল, এগুলি টাইম ফুলও বলা যায়, আবার এটার আলাদা একটা নাম আছে আমার যদিও মনে নাই। আর এটার কালারটা এত সুন্দর, মানে টাইম ফুলের তো বিভিন্ন কালার আছে, কিন্তু এটা হচ্ছে সাদা আর হালকা গোলাপি, যেটা একদম মানে চোখ শীতল করে নেয়, সেই রকমের একটা কালার। এত ভালো লাগে আমার, প্রতিদিন চোখের সামনে এগুলি ফুটে। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ারও করি, আর কিছু ফুল নিয়ে আমি ঘরে একটু রাখি, আমার কাছে ভালো লাগবে। অনেকগুলো ফুটে প্রতিদিনই। তো এগুলি তো আবার মানে বেশিক্ষণ থাকেও না, তো কিছুক্ষণ পর আবার শুপসেও যায়। তো তারপরেও পানিতে কতক্ষণ রেখে আমি একটু দেখবো, এই আর কি। কি সুন্দর, তাই না? সবগুলো আজকে নিয়ে যাব, একটাও গাছে রাখবো না। আবার কলি আছে, ওগুলি আবার ফুটবে। তারপরে আরেকটা গাছে ওই যে গোলাপি ফুল ধরে আছে, সেই দুইটাও নিয়ে যাচ্ছি। এই ফুলের নাম আমার জানা নাই, কিন্তু খুবই সুন্দর। এক ঢালে হলুদ ধরে, আরেক ঢালে গোলাপি ধরে। হলুদ কালারটা একদমই সুন্দর, একটা হলুদ কালার, যেটা হচ্ছে একদম মানে হালকা হলুদ, খুবই সুন্দর কালারটা। আর এটা হচ্ছে একদম ছোট ছোট, এটাতে ধরে, তো এগুলি নেওয়ার মতো না, এই জন্য এগুলি রেখে যাচ্ছি। তো চলেন ঘরে নিয়ে যাই, এগুলিকে একটু পানিতে সুন্দর করে সাজিয়ে নিয়ে একটা বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি। তো একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। পানিতে দেওয়ার পরে এটার কালারটা আরও বেশি সুন্দর লাগছে। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, এই ফুলগুলির দিকে তাকালেই মনে পড়ে যে এত সুন্দর রং রূপ কে দিয়েছে? আল্লাহই দিয়েছে। আমাদেরকে যেভাবে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তার পাশাপাশি যে ফুল ফল, তারপরে আমাদের চারপাশের প্রকৃতি কি যে সুন্দর করে আমাদের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সেই আল্লাহ আমাদের জন্য জান্নাতে কত কিছুই না সৃষ্টি করে রেখেছেন, আল্লাহই ভালো জানেন। এটা চিন্তা করলেও অনেক ভালো লাগে। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, জান্নাতের কাজ যেন আমরা করতে পারি, দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি যেন আমরা পেতে পারি, সেই কাজগুলি আমরা করে যাব ইনশাল্লাহ। তো এর ভিতর ভাত খাওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ড আমার জন্য 2 খিলি পান এনেছে, তো ওনাকেও বললাম 1 খিলি খান, আমিও 1 খিলি খাই। আমি বলেছিলাম, উনি নামাজ পড়তে গিয়ে আমার জন্য এনেছিল আর কি। যেহেতু এখন ঈদের ছুটি চলছিল, তখনের কার কথা বলছি আর কি। তো ওনারও বেশি একটা কাজ নাই, বাসায় আছেন। আর এই যে এখনও কিন্তু এইগুলি তাজা হয়ে আছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে বিকেলবেলা। আজকে ভাবলাম যে আমার ছেলেরা খেয়ে নিয়েছিল, তারপরেও ভাবলাম একটু নাস্তা বানাই। এমনি একজন যে বলে ওরা বিকেলে কিছু খাবে বা নাস্তা দিতে হবে, ওই রকম না। তো যখন পারি তৈরি করি, যখন না পারি তৈরি করি না, এরকম আর কি। তো আজকে ভাবলাম একটু গোশত আছে, আর আলু সিদ্ধ করেছিলাম, দুপুরে আবার আলু ভর্তা করেছিলাম। তো আলু ভর্তার জন্য যে বানিয়েছিলাম, সিদ্ধ করেছিলাম, সেখান থেকে কিছু পিস রয়ে গেছিলো। তো ভাবলাম একটু ওগুলো দিয়ে পাকোড়া বানিয়ে নিই। তো আলু সিদ্ধটা আমি ম্যাশ করে নিচ্ছি, আর কিছু গরুর গোশতকে একটু সফট করে নিয়েছি আর কি। তো ওভেনে গরম করে এখন একটু ম্যাশ করে নিচ্ছি। যেহেতু আলু ঠান্ডা হয়ে গেলে এরকম সফট করতে একটু কষ্ট হয়, একটু ওভেনে গরম করে নিলে একদম সুন্দর সফট হয়েছে। তো এখানে যা যা দিব আমিও প্রথমেই নিয়ে নিয়েছিলাম, রেডি করে আর কি সামনে রেখেছি। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা একসাথে, ধনিয়া পাতা না, এগুলো হচ্ছে পুদিনা পাতা। ধনিয়া পাতা ছিল না, তো পুদিনা পাতা ছিল, এই জন্য পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। তো সবগুলো উপকরণ একসাথে দিয়ে জাস্ট মেখে বানিয়ে নিব আর কি। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা গরু গোশত তো আছে, শুধু এখন যেই উপকরণগুলি দিচ্ছি আলুসহ, সেগুলির জন্য দিচ্ছি একটু লাল মরিচ দিয়ে দিচ্ছি। স্পাইসিটা আমার ছেলেরা আবার পছন্দ করে। একটু জিরা ধনিয়া গুঁড়া পাউডার দিয়ে দিয়েছি, একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটি ডিম, আর দিয়ে দিচ্ছি একটু এখান থেকে বেসন। আলু না থাকলে শুধু বেসন দিয়ে বা ময়দা দিয়েও এই পাকোড়াটা করা যায়। তো আমি আমাদের বিকেলের পরিমাপে অল্প একটু করে নিচ্ছি আর কি। তো সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখানে একটু দিব কাবাব মশলা,
একটু মনে হচ্ছে ইয়ে কম হয়েছে, কাবাব মশলাটা একটু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব একটুখানি ব্ল্যাক পেপার। আমার কাছে রাঁধুনি কাবাব মশলাটা ছিল, একটুখানি দিয়ে দিয়েছি। ব্ল্যাক পেপার হাফ চামচের থেকে একটু কম হবে এরকমই দিয়েছি। একটু তো হাতে মেখে এগুলিকে একটু প্রথমে মেখে নেব, তারপরে গোল গোল করে একদম বল আকৃতিতে আমি সবগুলো চপ বানিয়ে নেব। তো আমি একটু চেকও করে নিয়েছি, সব ঠিকঠাক হয়েছিল, মানে লবণ টবণ সবই। তো আমি গোল গোল করে সবগুলো বানিয়ে নিচ্ছি আর কি। তো এই যে বিকেল হতে হতে ফুলগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর আমার বাসায় একটু বেশি মানে মাছই হচ্ছে, এর জন্য একটা পোস্ট দিয়েছিলাম। সেই পোস্টে আপনারা অনেকেই পরামর্শ দিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া। গত ব্লগে মানে শুকরিয়া জানানোর কথা ছিল, ভুলে গিয়েছিলাম। তো মুনতাসিরের আর খিদে লেগেছে, ও আবার একটু পাউরুটি খেয়ে নিচ্ছে নুচিলে দিয়ে। তো আর হচ্ছে আমি আসলে কতগুলোই আপনাদের কমেন্টের আগেই, মানে আপনাদের কে এখানে পোস্ট দেওয়ার আগেই অনেকগুলো টিপস ফলো করেছি। যেমন হচ্ছে লেবুর উপরে লবঙ্গ দিয়ে রেখেছিলাম, তারপরে হচ্ছে একটু নিজে হাতে একটা স্প্রে বানিয়েছিলাম লবণ, তারপর হচ্ছে লেবুর রস বা ভিনেগার, একটু ভিনেগারও দিয়েছি আমি, লেবুর রসও দিয়েছি। তারপরে ওগুলি দিয়ে স্প্রে করতাম, সেটাও করেছি। তারপরে হচ্ছে ওই যে ব্যাট তো আছেই, কারেন্টের ব্যাট, ওটাকেও চালিয়ে রাখতাম। কোনোটাতেই কোনোটা কিছু হচ্ছিল না। পরে আপনাদের থেকে একটা কমেন্ট যখন যেদিন আসছিল ওই দিন পোস্টে, যে স্প্রে করে মশার যে স্প্রে ওইটা করে তারপর ওই যে ব্যাট অথবা একটা যে মশা মারার ইয়ে থাকে কারেন্টের, ওইটা দিয়ে দিতে। তো আমার কাছে যেহেতু ব্যাট ছিল, তো ওইটাকে আমি চালিয়ে রেখে আর স্প্রে করে দিয়েছিলাম। এটাতে অনেকটাই উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে আমি এখন যে কাবাবটা বানিয়েছি সেগুলি এখন কোপ্তা কাবাব যেটাই হোক এগুলি ভেজে নিচ্ছি লালচে করে। আগুনটা এই যে মিডিয়ামের চেয়ে কম রেখে তারপরে আস্তে আস্তে ডিমে আছে বানিয়ে নিচ্ছি। যদিও আলু সিদ্ধ তারপরে গরুর গোশত রান্না ছিল, তারপরেও বেসন দেওয়া ছিল, যেহেতু একটু এরকম করে একটু মচমচে করে ভেজে নিলে খেতে ভালোই লাগে। আর এগুলি এভাবে বানিয়ে তারপর গ্রেভি করে রান্না করে নিলেও কিন্তু ভাত পোলাওর সাথে খেতে ভালো লাগে, পরোটার সাথেও খেতে ভালো লাগে। তো আমি এখন হয়ে গেছে অলরেডি অনেকগুলোই, তো সেগুলি একটু উঠিয়ে নিচ্ছি। এভাবে খুব মচমচে হয়েছে। তো সবগুলি এখন আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি, যেগুলি এখনও একটু সাদা সাদা আছে সেগুলি পরে উঠাবো। খুবই টেস্ট হয়েছিল এই ফাকুড়াগুলি বিকেলবেলা, আর একটু বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টির ভিতরে এই ফাকুড়াগুলি খেতে ভালোই লাগে। ঘরে তো এখন সবারই কম বেশি গরু গোশত থাকে। বিকেলে একটু কয়েক পিস দিয়ে, একটু কয়েক পিসকে এভাবে ভেঙে একটু গুঁড়ো করে, মানে নরম নরম করে দিয়ে এরকম ফাকুড়া বানিয়ে খেতে ভালোই লাগে। আপনারাও ট্রাই করবেন। তো এখন সবগুলো উঠিয়ে নিচ্ছি, হয়ে গেছে সবগুলো অলরেডি। তো এখন ওদেরকে ডাকতেছি যে খেতে আসো, আমার পাকোড়া বানানো শেষ। একটু গতকালকে মেয়োনিজ বানিয়েছিলাম, গার্লিক মেয়োনিজটা, তো সেইখান থেকে একটু মেয়োনিজ নিয়ে নিচ্ছি আর সস দিয়ে তো ওরা খাবে। আর একটু পেঁয়াজ, একটা পেঁয়াজকে একটু ফালি করে কুটে নিয়েছি গোল গোল করে। তো ওদের আপু নাই এখন বিকেলবেলা, তো ওনার জন্য কিছু রেখে আরগুলো আমরা খাবো, এর জন্য ফ্রিজে আলাদা করে নিচ্ছি। তো এই তো রেডি বিকেলের নাস্তা, হালকা পাতলা যাই করেছি। তো একটু মেয়োনিজ নিয়ে নিচ্ছি আর সসটা আলাদা নিব। তো ফুলগুলো শুকিয়ে গেছে, আমি এগুলি ফেলে দিব এখন। ভালোই লেগেছিলো, সারাদিন আমার চোখের সামনে ছিল। আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেছে এভাবে যখন ফুল রেখেছিলাম। কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি কেমন লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমরা একটু খেয়ে নিই, আপনারাও একটু দেখতে থাকুন। খাওয়া শেষ করে শেষ করব আজকের ব্লগটি। মোত্তাকি প্রতিদিনই এই গেঞ্জি পরে, ওর নাকি এটা পরতে এত আরাম লাগে। তো আমি বলতেছি তুমি প্রতিদিন এটা পরো, ভিডিওতে আসে আর মানুষ কি বলবে। ও বলতেছে আমাকে দেখাচ্ছেন কেন, এই জন্য হাসি উঠছে। তো আমরা যেরকম একদম গরমের দিন আসলে পুরানো তারপর নরম জামা কাপড় খুঁজি, আমার মোত্তাকিও খুব গরমকে ভয় পায়।
তো সেজন্য ও মানে কাপড়ের ব্যাপারে খুবই সুজি টাইপের, যেটা নরম পাতলা ওইটাই গায়ে দেওয়ার চেষ্টা করে। তো এই জন্য এই জামাটা নাকি ওর কাছে একদম সবচেয়ে ফেভারিট জামা, এই জন্য এটাই পরে। এটা অনেক পুরনো একটা গেঞ্জি, একদম পাতলা হয়ে গেছে পরতে পরতে, তারপরে এটাই পরে।